আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের স্পিকার সহ বেশ কয়েক দেশের নেতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, অন্তত 10 জন নিহত। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত পাকিস্তান, ম্যাচ সন্ধ্যা 7:30টায়। এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তিনি থাকেন বেইলি রোডে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপির চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন। এই মুহূর্তের জামায়াতে আমিরের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, বিএনপি চেয়ারম্যান কি রওনা হয়েছেন? আর জামায়াত আমিরের বাসার সামনের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। এই যে মুহূর্তটা এই যে সড়কটি রয়েছে, যে সড়কটিতে থাকেন আমির এবং সেই সড়কটিতে কিন্তু উৎসাহী যেসব নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু ভিড় করতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা ভিড় শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে ভিড় করছেন শুধুমাত্র তারেক রহমান আসবেন, বিএনপি চেয়ারম্যানকে এক পলক দেখার জন্য কিন্তু এখানে তারা সবাই ভিড় করেছেন এবং কিছু সময়ের মধ্যেই তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা করবেন এবং রওনা করে এই বাসাটিতে আসবেন এবং নির্বাচনী মাঠের যে লড়াই ছিল, যে লড়াইয়ে তারা সঙ্গী ছিল, সেই সঙ্গীদের সাথে কিন্তু কুশল বিনিময়ের যে জায়গাটি রয়েছে সেই কুশল বিনিময়ের জায়গাটির জন্যই কিন্তু এই বিরোধী দলের নেতাদের সাথে দেখা করার যে জায়গাটি তৈরি হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠে কিন্তু এই সর্বপ্রথমই কোনো বিজয়ী দলের চেয়ারম্যান বা কোনো বিজয়ী দলের পক্ষ থেকে নির্বাচনী জয়ের পরে বিরোধী দলের সাথে যে এই যে কুশল বিনিময়ের যে জায়গাটি তৈরি হয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম তৈরি হয়েছে। এই জায়গাটি থেকে শুরু করে কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি বিকাল থেকেই কিন্তু এই সম্পূর্ণ যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে জোরদার করা হয়েছে। পাশাপাশি যেহেতু সন্ধ্যা 7টার সময় আসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের, তার আগেই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এই সড়কটিতে যে উৎসাহী জনতা ভিড় করছেন বা যারা আসলে আসছেন তাদের যে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পাশাপাশি তারেক রহমান আসলে যাতে এই এলাকাবাসী কোনো সমস্যা সৃষ্টি না হয় বা যাতে এলাকাবাসী কোনো ভিড় বা বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেই জন্যও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেই তৎপরতার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন জোরদার রয়েছে ঠিক সেরকম কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে আসছেন, অপেক্ষা করছেন যে কখন তারেক রহমান আসবেন। আবার এর পাশাপাশি কিন্তু জামাত ইসলামীর যেসব নেতারা রয়েছে তারাও কিন্তু আসছেন, কারণ তাদের আমিরের সাথেই তিনি দেখা করতে আসবেন। এই কুশল বিনিময়ের যে জায়গা রয়েছে ঠিক এর পরবর্তীতেই কিন্তু নাহিদ ইসলামের বাসায় তিনি আবার যাবেন। সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই যে বিরোধী দলের সাথে যে কুশল বিনিময়ের জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমি এখানে স্থানীয় অনেকের সাথেই কথা বলেছি, সবাই কিন্তু পরিবর্তনের যে বাংলাদেশ সেই বাংলাদেশের নতুনভাবে দেখা শুরু করছেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের সরকার প্রধান ও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাঁদেরকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রবিবার সচিবালয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। একটা দুর্যোগপূর্ণ সময়, সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর আমাদের মধ্যে অনেকেরই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপদকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ চীন ও সৌদি আরবের উচ্চপদস্থ রাজনীতিকরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 32 আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে 11 দলীয় জোট। নির্বাচনী সহিংসতা বন্ধের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশও ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এদিকে প্রার্থীদের অভিযোগ থাকলে আদালতের শরণাপন্ন হতে বলেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি সরকার গঠন করতে যাওয়া বিএনপির কিছু কিছু প্রার্থী। সবশেষ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে। পরে জোটের নেতারা জানান, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি, দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাহিরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। তবে নির্বাচন কমিশন বলছে, তড়িঘড়ি করে নয়, যথাসময়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। তিনি জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন দাপ্তরিকভাবে কোনো তথ্য পায়নি। কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিসিয়ালি অবগত নই। সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই নির্বাচন কমিশনার দাবি করেন, প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন উপহার দিয়েছে ইসি। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রবিবার নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান জানান, এবারের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। Even though the elections day was
peaceful. এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল, যেটা ভোট কেন্দ্রে দেখা গেছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। তবে প্রচারণায় খরচ বেশি হয়েছে, যা নির্বাচন কমিশনের তদারকিতে দুর্বলতা ছিল। We all happy that less violence. প্রতিবেদনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Vote education in generally. দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থাপনা ছিল না। ভোটের গণনা ঠিক থাকলেও আরও স্বচ্ছ হওয়া দরকার ছিল। জুলাই সনদ বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব। The polling stations. একই স্থানে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ সম্মেলন করে অধিকার ও বিএসক্যান সহ 4টি স্থানীয় সংস্থা। তাদের প্রতিবেদনে কিছু নেতিবাচক দিক উঠে আসে। নির্বাচন পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল। রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি, যার ফলে অনেক প্রতিবন্ধী মানুষ কেন্দ্রে আসতে পারেননি বা আসতে উৎসাহিত করেননি। নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার মাত্রা এবং সহিংসতার ঘটনা আসলে বেড়ে গেছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জেনেছি যে সারা দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে 3 জন নিহত হয়েছেন। খুবই দুঃখজনক খবর আমাদের জন্য। এর মধ্যে একজন শিশু আছেন এবং 100 জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন। তারা জানায় মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে অনেক ক্ষেত্রে পর্যবেক্ষকদের কাজে বিঘ্ন ঘটানো হয়েছে, যা স্বচ্ছ নির্বাচনের অন্তরায়। স্টাডির কাজটা পুরোপুরি আসলে হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী 4 মার্চ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করেছে। গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যার অভিযোগে মামলা হয়। সকালে মামলায় গ্রেফতার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মামলাটির আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় উপত্যকাটিতে অন্তত 10 জনকে হত্যা করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়ায় এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনার মধ্যেই গাজায় নতুন করে এসব রক্তপাতের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন 1620টিতে দাঁড়িয়েছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 601 জন ফিলিস্তিনি নিহত এবং 1607 জন আহত হয়েছেন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 72,061 জনে পৌঁছেছে। আহত হয়েছে 1,71,715 জন। খেলার খবর। অনিশ্চয়তা কাটিয়ে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারত পাকিস্তান ম্যাচের 35,000 টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া 3-4 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের স্পিকার সহ বেশ কয়েক দেশের নেতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, অন্তত 10 জন নিহত। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত পাকিস্তান, ম্যাচ সন্ধ্যা 7:30টায়। এই ছিল দীপ্ত সন্ধ্যার সংবাদে। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।